অন্ধকার রুমে বসে কাঁদছে আমাদের দে। ওর হাতে একটি ফ্রেমের ভিতরে ছবি হচ্ছে ওর বাবার আর ওর মায়ের। এই ছবিটা ধরে ও যে কত রাত কান্না করেছে তার কোনো হিসাব নেই। হ্যাঁ, তার কোনো হিসাব নেই, কারণ তের মা এখন আর এই পৃথিবীতে নেই। তের ফ্যামিলি বলতে শুধু আছে এখন ওর বাবা, ওর সৎমা আর ওর ছোট ভাই। বাবা ছোটবেলায় ভালোবাসলেও বড় হওয়ার সাথে সাথে ভালোবাসা কমিয়ে দেয়, কারণ সৎমা চায় না আলগা কোনো প্রীত দেখানো হোক তের প্রতি। তাই তের বাবাও আর তের প্রতি অত একটা গুরুত্ব দেয় না। তের মা মারা গিয়েছিল দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার সময়। অনেক বেশি রক্তক্ষরণ হওয়ার ফলে তের মা মারা গিয়েছিল, তাকে বাঁচানো সম্ভব হয়নি, আর বাচ্চাটা পেটের ভিতরেই মারা গিয়েছিল। তাই দুজনেই ওপারে পাড়ি জমালো তেকে একা রেখে। তখন তের বয়স ছিল 4 বছর। ছোট্ট ফুটফুটিতে এতিম হয়ে গেল এত ছোট বয়সেই। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। তার মা মারা গেছে 40 দিনও হয়নি, কিন্তু তার মধ্যেই তার বাবা বিয়ে করে ফেলেছে। ও তেকে ভালোবাসতো ওর চাচিরাও। যখন ওর মা বেঁচে ছিল তখন তের মা মারা যাওয়ার সাথে সাথে সবার ভালোবাসা ফুরিয়ে গেল তের জন্য। তে এখন সবার কাছে অবহেলার পাত্রী হয়ে গেল। নতুন মায়ের কাছে ঘুরঘুর করতো তে সারাদিন, একটু মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু ভালোবাসা তো পেতই না, শুধু কপালে জুটত মার আর মার। তেকে খুব মারধর করতো তের সৎমা আয়ু বেগম। অবশেষে 10 বছর অপেক্ষা করার পর আয়ু বেগমের কোল জুড়ে এলো ফুটফুটে এক ছেলে সন্তান। তো 10 বছর পর আয়ু বেগমের ছেলে সন্তান হয়েছে, তাই উনি অনেক খুশি। তেকে তো এখন আরও বেশি অবহেলা করে, কিন্তু তে ওর ছোট ভাইকে খুবই ভালোবাসে। আর ওর ছোট্ট ভাইটাও হয়েছে তেমন, বোনকে খুবই ভালোবাসে। মাকে বকাঝকা করে বোনকে যদি উল্টাপাল্টা কথা বলে। তাই তে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে সারাদিন পরেও, কারণ ভাইটা যে তাকে খুব ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে তেকে দিয়ে সমস্ত কাজ করানো হতো ঘরের। আয়ু বেগম একটা জিনিসেও হাত লাগাতো না, শুধু রান্নাটা ব্যতীত। যদিও তে বড় হওয়ার পর সময়ের সাথে সাথে তেকেই রান্না করতে দেওয়া হতো সমস্ত জিনিস, তারপরও তে কিচ্ছু বলতো না, মুখ বুঝে সব কিছু সহ্য করে নিত। কারণ যদি ও একবার মুখ খুলে তাহলে ওকে পড়াশোনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। তাই তে আর কিছু বলে না, কারণ সব কিছুর মাঝেও তে চাইছিল ওর পড়াশোনাটা চালিয়ে যেতে। তো এই জন্য তে সবসময় চুপচাপ সব কাজ করে নিত। তারপর একদিন আয়ু বেগমের মাথায় ভূত চাপলো যে এই মেয়েকে আর ঘরে রাখা যাবে না। তে যখন ক্লাস 9-এ পড়ে তখন আয়ু বেগম সিদ্ধান্ত নিল ওকে বিয়ে দিয়ে দিবে। তারপর তের থেকে দ্বিগুণ বয়স্ক বড় একজন লোকের সাথে তেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করলো আয়ু বেগম। তারপর তের বাবাকে বলল, এই যে শুনছো, তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, কোন দিন কোন অঘটন ঘটিয়ে ফেলে তার আগেই শোনো, আমি একটা ভালো কথা বলতেছি, ওকে বিয়ে দিয়ে দিই। আয়ু বেগমের কথা শুনে বেগম সাহেব বলল, এত তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে দিব? আয়ু বেগম বলল, এত ভালোবাসা দেখানোর দরকার নেই, কোন দিন মুখে চুনকালি মেখে চলে যায়, তার চেয়ে বরং আমি যা বলছি সেটাই করো। বেগম সাহেব আর কিছু বলল না, এবার বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি সেটাই করো, তো দেখে শুনে বিয়েটা দিও। আয়ু বেগম বলল, হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে নিয়েছি। লোকটা বলেছে যদি ওকে ওনার কাছে বিয়ে দিই তাহলে উনি তেকে বিয়ে করা বাবদ আমাদেরকে 1 লাখ টাকা দিবে। তো এই টাকাটা আমাদের ছেলের ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে, বুঝতে পারছো? আমি কোনো কাজ না বুঝে করি না, তাই তুমি বেশি কিছু নাক গলাতে আসবে না, বুঝছো? বেগম সাহেব বলল, ঠিক আছে, সমস্যা নেই, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। যখন তের কানে এটা গেল তেকে বিয়ে দেওয়া হবে, তে অনেক কাকুতি মিনতি করেছিল ওর বাবার পায়ে ধরে যেন ওকে এত তাড়াতাড়ি বিয়েটা না দেওয়া হয়। কিন্তু কে শুনে কার কথা? তের বাবা বলল, দেখতে, তোর মা যেটা বলে সেটাই তো এই সংসারে হয়ে আসছে, তাই আমাকে আর কিছু বলে লাভ নেই, তোর মাকে গিয়ে বলে দেখ উনি কি বলে। তারপর তে দৌড়ে গেল আয়ুর কাছে, গিয়ে বলল, মা মা, তুমি যা বলবে আমি তাই করব, শুধু এই বয়সে আমাকে বিয়েটা দিও না প্লিজ, আমি তোমার ঘরে সমস্ত কাজ করে দিব, দরকার পড়লে আমি ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিব, আমি কিচ্ছু খাবো না, আমি না খেয়ে থাকবো, তারপরে তুমি আমাকে এই বয়সে বিয়েটা দিও না মা। আয়ু বেগম বলল, এই শর্ত ভাল লাগে না, ঘ্যান ঘ্যান করিস না, তোকে আর কত পালবো, কতটা বড় হয়েছিস দেখেছিস নিজেকে আয়নাতে কখনো? বড় হয়ে গেছে থেঙ্কিপানা করে সারাদিন ঘুরে বেড়াস, শরম লজ্জা লাগে না একটুখানিও? বিয়ের বয়স হয়ে গেছে, এই বয়সে বলছিস বিয়ে দিব না? কখন বিয়ে দিব? যখন মুখে চুনকালি মেখে চলে যাবি তখন বিয়ে দিব? পাগল হয়ে গেছিস নাকি? ছেলে ভালো, আমি ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি, কপাল খুলবে, বুঝছিস? তাছাড়াও লোকটা বলেছে তোকে বিয়ে দিলে ওনার কাছে উনি আমাদেরকে কিছু টাকা দেবে, আর সেই টাকাটা তোর ভাইয়ের ভবিষ্যতের জন্য ভালো হবে। তোর ভাই তো তোকে খুব ভালোবাসে, তুই কি তোর ভাইকে একটুও ভালোবাসিস না? যদি ভাইকে ভালোবাসিস তাহলে এই বিয়েটা করার জন্য প্রস্তুত থাকিস, বুঝতে পারছিস? আমার ছেলেটা তো বুবু বুবু করে পাগল হয়ে যায়, কিন্তু তুই তো আমার ছেলেটাকে একটুও ভালোবাসিস না। এবার তে বলল, ও মা, তাহলে তুমি টাকার জন্য আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? আয়ু বেগম বলল, আহারে, এত ঢং করে কথা বলতে হবে না, তোকে যদি বাজারে বিক্রি করি তাহলেও অত টাকা মনে হয় পাবো না, লোকটা যত টাকা দিবে। বেশি কথা বলিস না, যা, ঘ্যান ঘ্যান করবি না আমার সামনে। এবার তে কাঁদতে কাঁদতে চলে গেল ওর রুমে।
তে বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে, মা মা তুমি কেন আমাকে রেখে চলে গেলে? এই সংসারে আমার কোনো মূল্য নেই মা, তুমি কেন আমাকে রেখে চলে গেলে? তোমার সাথে আমাকেও নিয়ে যেতে, তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে? তুমিও চলে গেলে, বাবার ভালোবাসাও চলে গেল, সৎ মা এলো, উনিও আমাকে ভালোবাসে না। আমি কি এতটাই খারাপ মা? মা তুমি প্লিজ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও তোমার কাছে। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, এই নিষ্ঠুর পৃথিবী আমাকে একটুও ভালোবাসে না মা। মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তে এখনও ওর মায়ের ফটোটা ধরে কান্না করছে। 2 দিন বাদে তের সাথে লোকটির বিয়ে হয়ে গেল। তো তে লোকটির সাথে শ্বশুরবাড়ি যাচ্ছে আর মনে মনে ভাবছে, হে আল্লাহ, আমার কপালে এবার একটু সুখের দিশা লিখে রেখো তুমি, কারণ ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে আমার যে আর কষ্ট রাখার কোনো জায়গা নেই। আল্লাহ তুমি একটু সুখ আমার কপালে লিখে রেখো। তো ভাবতে ভাবতে তে শ্বশুরবাড়ি চলে এলো। সেখানে গিয়ে তে দেখলো আরেক কাহিনী। লোকটির আরও একটি স্ত্রী আছে, সেই বউয়ের ঘরে 4টি সন্তানও আছে। লোকটির প্রথম স্ত্রী যখন শুনতে পারলো লোকটি বিয়ে করে আসছে, মহিলা দৌড়ে লোকটির কাছে এসে লোকটিকে একটি থাপ্পড় মারলো। তে তো বুঝতে পারছে না তে এখন কি করবে। তেকেও মহিলা কিছু কথা বলল, তারপর মহিলা সালিশ ডাকলো। সালিশ ডাকার পর সেখানে গুরুজনরা আসলো, ফ্যামিলির লোকেরাও আসলো সেই লোকটার। তো লোকটা অনেক কষ্ট করে প্রমাণ করলো যে তে আর তের বাবা মা লোকটাকে ফাঁসিয়ে বিয়ে করিয়েছে তের সাথে। তো সেখানে আর তে কী করবে, ডিভোর্স দিয়ে দিল সেই লোকটাকে। সেই লোকটার বউ জোরাজুরি করার ফলে সেই লোকটাও তেকে ডিভোর্স দিয়ে দিল সাথে সাথে। অবশেষে আমাদের তের কপালে আরও একটি কলঙ্ক এসে জুটল, ডিভোর্সি। তে মনে মনে ভাবছিল আল্লাহ যাতে ওকে এবার একটু সুখ দেয়। এবার তে বুঝতে পারলো আল্লাহও ওকে সুখ দিবে না, কারণ যদি সুখই দিত তাহলে এই ডিভোর্সি নামের পদবিটা তের নামে শেষে যুক্ত করতো না এই বয়সে এসে, কারণ সে তো স্বামীর সাথে একটা রাতও কাটাতে পারলো না। তাতেই ওর কপালে এই নামটা জুটে গেল, ডিভোর্সি। অবশেষে তে আবারও এসে পড়লো ওর সৎ মায়ের কাছে। তে রাতে শুয়ে শুয়ে ভাবছে জীবন কত সুন্দর রং বদলাতে পারে। সেই ছোট্ট বয়সে নিয়ে গেল মাকে ওর কাছ থেকে অনেক দূরে, তারপর এখন আবার এতটুকু বয়সে ওর নামে শেষে একটি পদবি লাগিয়ে দিল, ডিভোর্সি। জীবন মানুষকে কত কিছুই না শেখায়। 15 বছরের ছোট্টতে হাসতে ভুলে গেছে, খেলতে ভুলে গেছে, জীবনটাকে উপভোগ করতে ভুলে গেছে। স্বাদ আহ্লাদ কিছুই নেই তের কাছে, শুধু আছে শাস্তি, কষ্ট, দুঃখ আর কান্না, মারের আঘাত। এতটুকু ব্যতীত তের জীবনে আর কিছুই নেই। স্বামী নামক লোকটি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর যখন ও নিজ বাড়িতে এলো, সৎমা ওকে বাড়িতে ঢুকতে দিবে না এক কথায়। কিন্তু এইদিকে ওর ছোট ভাই তো ওকে খুবই ভালোবাসতো। ওর ভাই অনেকবার নিষেধ করেছিল ওর মাকে এই বিয়েটা দিতে থেকে, কিন্তু কে শুনে কার কথা, ওর মা তো জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এখন তে যখন ফিরে এসেছে, এখন তের ভাই অনেক বেশি রাগান্বিত হয়ে গেল ওর মায়ের উপর। এবার ও বলল, মা তুমি যদি আপুকে ঘরে না ঢুকতে দাও তাহলে আমিও আপুর সাথে বেরিয়ে যাবো বাড়ি থেকে। তুমি এমন করছো কেন? আমি তোমাকে বলেছিলাম এই বিয়েটা দিতে না, তারপরে তুমি জোর করে আপুকে এই বিয়েটা দিয়েছো। এখন যখন লোকটা আপুকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমিও এখন আপুকে বাড়িতে ঢুকতে দিবে না বলতেছো কেন? তুমি এমনটা কেন করলে আপুর সাথে? তুমি যদি এবার হ্যাঁ না বলো আপুকে বাড়িতে ঢোকার জন্য, তাহলে আমিও আপুর সাথে বাড়ি ছেড়ে চলে যাব। সেটা তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আপুকে বাড়িতে ঢুকতে দিও না। তো ছেলের এই ধরনের কথা শুনে আয়ু বেগম ছেলের মুখ থেকে এতগুলো কথা শুনে তখনকার মতো চুপ হয়ে তেকে বাড়িতে ঢুকতে দিল। কিন্তু তার মনে তো এখনও রাগ আছে, কারণ তের জন্য তার নিজের ছেলের কাছে এতগুলো কথা শুনতে হয়েছে ওনাকে। তাই তের ছোটো ভাই যখন বিকেলে খেলতে গেল মাঠে, তখন তের মা সব রাগ প্রতিশোধ উঠালো তের উপরে। চুলার লাকড়ি এনে তেকে ইচ্ছা মতন মারলো, চুলের মুঠি ধরে বলল, আমার ছেলেটাকে বশ করেছিস? সবসময় তোর সাপোর্ট করে কথা বলো তাই না? ছুটিয়ে দেবে এখন কথা বলা। হ্যাঁ, ইচ্ছা মতন মারলো তেকে আয়ু বেগম সেখানে। তারপর তে ব্যথায় কাতরাতে কাতরাতে রাতে শুয়ে শুয়ে আবারও কান্না করছে। এইভাবেই প্রতি রাতে কান্না করতে করতে তে 15 থেকে 21 বছর বয়সে পা দিল। তে এখন মার্কেটে একটি সুপার শপে জব করে, কারণ সংসারে যদি ওর ইনকামই না থাকে তাহলে তো ওকে আর খাবার খেতে দেওয়া হবে না। আয়ু বেগম তো তেকে এখন আরও বেশি দেখতে পারে না, কারণ তে যে এখন আরও বেশি অপ্সরার মতন সুন্দরী হয়ে উঠেছে। গায়ের রং ধপধপে ফর্সা হয়ে গেছে আগের চাইতেও। খুবই সুন্দর লাগে তেকে। এত সুন্দর রূপের অধিকারী হওয়ার কারণে তের আরও অনেক জায়গা থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু কোনো একটাও কায়দা করে উঠতে পারেনি, কারণ তের নামের পিছনে যে একটি নাম পদবি লুকিয়ে আছে সেটা হচ্ছে ডিভোর্সি। তাই বিয়ের সম্বন্ধ আসলেও বিয়েটা হয়ে ওঠেনি এই কারণে। যতবার বিয়ে এসে বিয়ে ভেঙে যায় ততবার তে আয়ু বেগমের হাতে মায়ের শিকার হয়, কারণ বিয়েটা ভেঙে গেলে আয়ু বেগমের মাথা গরম হয়ে যায়। মাথা গরম হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে তার ছেলে কেন তেকে এত বেশি ভালোবাসে।
তাকেও এতটা ভালোবাসে না থেকে যতটা ভালোবাসে তার ছেলে। এই কারণে আরও বেশি করে মারে তেকে আয়ু বেগম। এইদিকে বেগম সাহেব তো থেকেও না থাকার মতো, কারণ সে এতটাই উদাসীন মেয়ের ব্যাপারে, যেন সৎ বউ যা বলে তাই শোনে, সৎ বউয়ের কথায় ওঠে আর বসে। আয়ু বেগম এতে খুবই খুশি, কারণ তার স্বামী তার কথায় ওঠে আর বসে, কোনো কথা বলে না তার কথার উপরে। এইদিকে তে জব করে যত টাকা বেতন পায় সেইখান থেকে শুধু নিজের পড়াশোনার জন্য যতটুকু রাখা দরকার ততটুকু রেখে সবটুকু সৎ মায়ের হাতে এনে দেয়। আয়ু বেগম সবসময় টাকা পাওয়ার পর বলে, কিরে টাকা টোকা সরিয়ে রেখেছিস নাকি এখান থেকে? আর তে সবসময় বলে, না মা, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেখে সবটুকুই তোমার কাছে দিয়ে দিয়েছি। আয়ু বেগম বলল, বুঝি না বাপু, কিসের এত প্রয়োজন তোর হয়, সব টাকাই রেখে দেস, অল্প কয়টা টাকা সংসারে দিস। তে বলতো, কোথায় মা, আমার তো পড়াশোনায় অত টাকাও লাগে না, কারণ আমি ভালো একজন স্টুডেন্ট, ভার্সিটিতে আমাকে স্কলারশিপ দেওয়া হয়েছে, তাই তো আমার কোনো টাকাই লাগে না, অল্প কিছু টাকা লাগে কোচিং করার জন্য, সেইটাও যদি তুমি না দাও তাহলে আমার কি হবে বলো? আয়ু বেগম বলল, হয়েছে হয়েছে, এত ন্যাকাকান্না করার কোনো দরকার নেই, ঢং যত সব, যা এখান থেকে। এইভাবেই মাসের পর মাস কেটে যাচ্ছিল আমাদের গল্পের নায়িকা তের জীবন। তে বসে বসে ভাবছে, হে আল্লাহ, এমন কেউ কি আসবে আমার জীবনে যে আমার জীবনটাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেবে, সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে, নাকি জীবনে এতটা দুঃখ নিয়ে খুঁটে খুঁটে মরতে হবে আমাকে? শুয়ে শুয়ে এইসবই ভাবছিল তে। ওইদিকে লন্ডনের একটি নামিদামি হোটেলে চকচকে বিছানার উপর শুয়ে আছে বিদেশি একটি অর্ধনগ্ন নারী, এবং তার পাশে বসে আছে একটি ছেলে, যার কাজ হচ্ছে ড্রিঙ্কস করা, নারীদের সাথে রাত কাটানো এবং সারা রাত দিন পার্টিতে থাকা। এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, মিস্টার জিয়ন জাংকুক, লন্ডনের একটি টপ বিজনেসম্যান, বিলিয়নিয়ার, ব্যাচেলার একটি ছেলে। লন্ডনের ব্রেকিং নিউজে কারো নাম থাকুক আর না থাকুক, এই সুন্দর সুদর্শন পুরুষের নাম থাকবেই থাকবে, কারণ সে যে প্রতিটি মেয়ের ড্রিম বয়। কিন্তু এই ছেলেটার নাম, যশ, খ্যাতি, অহংকার, রাগ, অ্যাটিটিউড সব কিছু তার রক্তে মিশে আছে। এই 6 ফিট দেহি সুদর্শন পুরুষকে যখনই কোনো মেয়ে দেখে তখনই রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে, আর জাংকুক এসব হুমড়ি খেয়ে পড়া মেয়েদেরকে দেখলে পৈশাচিক একটি হাসি দেয়, কারণ জাংকুকের কাছে মনে হয় মেয়েদের কাছে টাকা ছাড়া আর কিছুই প্রয়োজন নেই, কারণ মেয়েদেরকে যদি তুমি টাকা দাও তাহলে মেয়েরা তোমাকে ওদের শরীরের শেষ অংশটুকু খুলে দেখিয়ে দেবে। আর এই জায়গায় তো আমাদের জাংকুকের এই সুন্দর চেহারা, সুন্দর বডি আর টাকার কথা তো বলাই ধুর, কারণ জাংকুকের কাছে যত টাকা আছে ওর 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না, তাই ও নিজেকে একটু বেশি অ্যাটিটিউড মনে করে। জাংকুক কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে হোটেলের রুম থেকে বেরিয়ে ওর নিজস্ব গাড়িতে উঠে পড়ে, আর গাড়িতে বসে ভাবছে, ধুর, আজকেই তো লন্ডনের শেষ রাত, কারণ কালকেই তো বাংলাদেশ ব্যাক করতে হবে। যদিও বাংলাদেশ ব্যাক করার বিন্দুমাত্র ইচ্ছা নেই জাংকুকের, কিন্তু তারপরও ওর মা এবার ওকে কসম দিয়েছে, তাই মায়ের কসম রক্ষা করার জন্য বাংলাদেশে একবার হলেও যেতে হবে। কিছুক্ষণ বাদে গাড়ি চালাচ্ছে আর ভাবছে, ইস, এই রাতের অন্ধকার আর দিনের আলো দুটোই আমার কাছে হার মেনে যায়, কারণ আমি হচ্ছি একটা ডেভিল, আর ডেভিলের রাজার কাছে সবাই হার মেনে যায়। আমি হচ্ছি মিস্টার জিয়ন জাংকুক, যে কখনো কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু তাকে পৃথিবীর সবাই ভালোবাসবে। হাসতে হাসতে জাংকুক আবারও বলল, আমি হচ্ছি ডেভিল, শয়তানদের রাজা, আমি কাউকে ভালোবাসবো না, সবাই আমাকে ভালোবাসবে। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই, মেয়েদের কাছে একমাত্র দামি হচ্ছে টাকা, আর টাকার কাছে দামি হচ্ছে মেয়েদের শরীর, যেটা কিছু টাকা বিনিময়ে মেয়েদের শরীরটা খুলে দেখা যায়। তাই আমার মনে হয় না আমার কাউকে ভালোবাসার প্রয়োজন আছে, কারণ আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে পৃথিবীর সমস্ত মেয়ের শরীর দেখতে পারবো। ইটস ওকে জাংকুক, গো ব্যাক বাংলাদেশ বলেই জাংকুক গাড়িটাকে জোরে একটি টান দিল। এইদিকে কেন জানি তের আজকে ঘুম আসছে না, ও বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ও ভাবছে আকাশে যেই তারাটা বেশি জ্বলজ্বল করছে ওটাই বোধহয় ওর মা। ও সেই তারাটার দিকে তাকিয়ে বলল, মা, তুমি চিন্তা করো না, তোমার কাছে তো অনেক অভিযোগ করি, কিন্তু এখন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি, তুমি আমার জন্য টেনশন করো না। এটা বলে তে আবার রুমে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পর তে ঘরের নাস্তা বানালো সবার জন্য। নাস্তা বানানো শেষ করে নিজে একটু খেয়ে বাইরে বের হয়ে গেল জবের জন্য। জবটা শেষ করে ও হয়তো ভার্সিটিতে যাবে, নয়তো কোচিংয়ে যাবে। কোচিং থেকে ফিরে এসে বাসার সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার পরে আবার পড়তে বসবে। তের রোজকার রুটিন এটাই, কারণ সকালে যদি ওঠে ও ঘুমিয়ে পড়ে তাহলে ওর কাজগুলো শেষ করতে পারবে না, আর কাজ না শেষ করতে পারলে আয়ু বেগম তো আছেই,
ও প্রতিদিন এই রুটিনেই চলাফেরা করে। পরদিন সকালে তে বলল, ভাই, এই ভাই, তাড়াতাড়ি আয়, স্কুলের আর বেশি সময় নেই, 8টা বেজে যাবে তো। এবার ওর ভাই দৌড়ে এলো তের কাছে। তে এবার তাড়াতাড়ি ওর ভাইকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। তারপর তে সঠিক সময় ওর ভাইকে স্কুলে পৌঁছে দিল। এবার ওর ভাইকে বলল, ঠিক আছে, আমি এবার আসি। এবার তে চলে যাওয়ার সময় তের ভাই তেকে জড়িয়ে ধরে ওর গালে একটি চুমু দিয়ে স্কুলের ভিতরে চলে গেল। এবার তেও তাড়াতাড়ি পা চালিয়ে ওর সুপার শপে চলে এলো। সুপার শপে অনেক ধরনের মানুষই আসে, কেউ বাজে ইঙ্গিত করে, কেউ বাজেভাবে কথা বলে। তে এতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ এগুলো যদি সহ্য না করতে পারে তাহলে তো ওর জবটা থাকবে না, আর জব না থাকলে তো ঘরে খাবারও খেতে পারবে না। তাই তে এই সমস্ত জিনিস সহ্য করে নিয়েছে, আল্লাহর উপর আর ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে ওর জীবনটাকে। তারপর তে সুপার শপের কাজ শেষ করে ওর ভার্সিটিতে যায়। ওখানে কিছু কাজ থাকার ফলে কোচিংয়ে যেতে দেরি হয়ে যায়। তারপর তে কোচিং সারতে সারতে আরও সন্ধ্যা হয়ে যায়। কিন্তু তে আজকে দুপুরে বাসায় যেতে পারেনি, তাই ওর মাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে মা, আমার আজকে একটু আসতে লেট হবে, তুমি একটু মানিয়ে নিও। এবার তে কোচিং শেষ করে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তে মনে মনে ভাবছে, ধুর ছাই, এতটা সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। ধুর, পায়ে হাঁটা রিস্ক নেওয়া যাবে না, যাই বাসে উঠে যাই। এবার তে তাড়াতাড়ি বাসে উঠে গেল। জানলার পাশে একটি সিট নিয়ে বসে পড়ল। ওইদিকে আমাদের জাঙ্কুক বাংলাদেশে পৌঁছানোর পরেই চলে গেল একটি বারে ড্রিঙ্কস করার জন্য। ড্রিঙ্কস করতে করতে ওর আর খেয়াল নেই কখন যে সন্ধ্যা হয়ে গেছে। যখন বুঝতে পারলো না অনেকটা সময় হয়ে গেছে, এখন যদি বাসায় না পৌঁছাই তাহলে মা আমাকে মেরেই ফেলবে, তারপর জাঙ্কুক তাড়াতাড়ি দৌড়ে এসে ওর ব্র্যান্ড নিউ ব্ল্যাক কারে বসে পড়ল। তে আর জাঙ্কুক দুজন একই রাস্তা দিয়ে বাসায় পৌঁছাচ্ছে, শুধু গন্তব্যটা আলাদা। তো জাঙ্কুক জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করেই জাঙ্কুকের গাড়ি এবং তেদের বাসের সামনে একটি বাইক চলে আসলো। বাইকটা আসার কারণে তেদের বাসটা জোরে ঝাঁকুনি দিয়ে থামিয়ে ফেলল। তে হকচকিয়ে উঠল, কি হয়েছে বাইরে তা দেখার জন্য তে জানলা দিয়ে উকি দিল। জাঙ্কুকও রেগে তাকিয়ে আছে বাইকের উপরে বসা লোকটির দিকে। জাঙ্কুক ভাবছে বেরিয়ে লোকটিকে একটু সাহায্য করা যাক। তো জাঙ্কুক যখনই গাড়ি থেকে বের হতে যাবে তখনই জাঙ্কুকের চোখ জোড়া গিয়ে পড়ল তের উপর। জাঙ্কুক ওই দিকে তাকানো মাত্রই ওর শরীরে একটি কারেন্ট খেলে গেল। জাঙ্কুকের মনে হচ্ছে সময় থেমে গেছে। জাঙ্কুকের মনও স্থির হয়ে গেছে, চোখ দুটো শীতল হয়ে গেছে। জাঙ্কুক ওর হাতটা উঁচু করে বুকের উপর এনে রাখলো। মনে হচ্ছে বুকের ভিতর থেকে ধপধপ ধপধপ করে আওয়াজ হচ্ছে, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। জাঙ্কুক বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। তো জাঙ্কুক ওর চোখের পলক ফেলার পর আবারও যেই তের দিকে তাকাতে যাবে, তে আর ওর চেহারাটা বাইরে রাখলো না, জানালার ভিতরে চলে গেল তে। জাঙ্কুক যেই দ্বিতীয়বার তাকাতে যাবে তখনই জাঙ্কুকের গাড়িটা ক্রস করে তেদের বাস একটু সামনে চলে গেল। জাঙ্কুক গাড়ির ভিতরে ঢুকে কিছুক্ষণ বসে আছে। ও একদম চুপ হয়ে গেছে, কারণ এটা তো কখনোই সম্ভব না, ইম্পসিবল একটা বিষয়। হঠাৎ জাঙ্কুক বলে উঠল, ইশ্বিট, ধুর, এটা কি হলো আমার সাথে? এমনটা তো হওয়ার কথা ছিল না। জাঙ্কুকের মাথাটা গরম হয়ে গেল। ও আরও জোরে গাড়ি চালিয়ে বাসার দিকে রওনা দিল। জান পাখিরা, এই গল্পের প্রথম পার্টটা এখানেই শেষ করতেছি। আর একটা কথা, তোমাদের যদি মনে হয় তোমরা এই গল্পটা কোথাও পড়েছো বা কোথাও শুনেছো, তাহলে দয়া করে তোমরা স্কিপ করো, তোমাদের দেখার দরকার নেই। তোমরা পুরো গল্পটা দেখার পর আবার আমাকে বলো না, আপু তুমি ওই জায়গা থেকে কপি করছো, ওই জায়গা থেকে কপি করছো। ভাই শোনো, আমি আগেই বলে দিতেছি, এই গল্পটা আমার লেখা না, এই গল্পটা আমি লিখি নাই, আমি এক জায়গা থেকে পড়ে তারপর এটা দিতেছি। তো এটা যেহেতু আমার লেখা না, তাহলে আমি এক জায়গা থেকে কপি করছি, এটা কপি করা। কিন্তু তোমরা দেখার পর আমাকে বলো না, ঠিক আছে? তোমরা যদি দেখে থাকো তাহলে দয়া করে তোমরা স্কিপ করো, তোমাদেরকে আমি দেখতে বলবো না। কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না। সবাই জানাও কেমন লাগছে গল্পটা, আর পরের পার্টের জন্য অপেক্ষা করো। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।